আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.6-এর 36 পেজের যে 17 থেকে 24 পর্যন্ত সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করব। তো প্রথমে দেখো আমাদের আছে তমার নিকট 17 নম্বরে তমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 17.75 টাকা দিল। তার নিকট আর কত টাকা রইল? তাহলে দেখো প্রথমে আমাদের বলছে তমার নিকট ছিল কত টাকা? 50 টাকা। সে তার নিকট বা সে তার ছোটো ভাইকে দিল 50.50 টাকা, 15.50 টাকা এবং তার বন্ধুকে দিল 12.75 টাকা। তার নিকট আর কত টাকা রইল? তাহলে সে মোট দিয়েছে কত? এই 15.50 টাকা এবং 12.75 টাকা, এটা আমরা যোগ করে দেবো। দেখো তাহলে তমার ছোটো ভাইকে দিল 15.50 টাকা এবং তার বন্ধুকে দিল 12.75 টাকা। তাহলে এখান থেকে ছোট বোন ও বন্ধুকে মোট দিল, এখান থেকে যোগ করলে 5 আর 0 যোগ করলে 5, 7 5 12, 2 হাতে 1, তাহলে 5 আর 1 6, 6 আর 2 8, আর এখানে হচ্ছে 1 আর 1 2, তাহলে 28.25 টাকা দিল। তমার নিকট ছিল 50 দশমিক, দেখো এখানে 0 0 দিয়ে নিয়েছি, কারণ কি এখানে আমার দশমিকের পরে দুইটা সংখ্যা আসছে, তাই আমরা দশমিকের পরে দুটো 0 দিয়ে নেব। এরপরে বলছে ছোট বোন ও বন্ধুকে দিল এই যে 18.25 টাকা, 18.25 টাকা। তাহলে তার নিকট রইল, এটা থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কী হবে? বিয়োগ চিহ্ন হবে, আর এখানে যোগ চিহ্ন হবে। তাহলে এখানে দেখো 5 আর 5 হলে 10, হাতে 1, 3 3 আর 7 হলে 10, হাতে 1, 8 1 9, 9 আর 1 হলে 10, হাতে 1 3 3 আর 2 হলে 5। তো এখানে হচ্ছে 21.75 টাকা। তাহলে উত্তর কী হবে? তার নিকট রইল 21.75 টাকা। 18 নম্বর অঙ্কে বলছে দেখো পারুল বেগমের 100% জমি আছে, তিনি 40.5 ধান, 20.2 মরিচ এবং 10.75 আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তাহলে মোট চাষ করেছে 3 রকম। তাহলে কি বলছে? এখানে দেওয়া আছে 3 রকম চাষ করেছে, সেটা কি? ধান, মরিচ আর আলু, এটা 3টা দেওয়ার পরিমাণ দেওয়া আছে এবং অবশিষ্ট অংশে কী চাষ করেছে? বেগুন চাষ করেছে। তাহলে তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন? তাহলে মোট কী করবো? দেখো এই যে শতাংশগুলো আছে, ধান, মরিচ এবং আলু, এই 3টা যোগ করবো, যোগ করে এখান থেকে বাদ দেবো। তো দেখো এখানে পারুল বেগম ধান চাষ করলেন 40.50 শতাংশ। তাহলে এখানে আছে যে 40.5 শতাংশ, তাহলে আমি 0 দিলাম কেন? কারণ এখানে দেখো দশমিকের পরে 2 অঙ্ক আছে, তাই এখানে 0 দেবো একটা। তাহলে কী হচ্ছে? এখানে 40.50 শতাংশ জমিতে। এরপরে মরিচ চাষ করলেন 20.20 শতাংশ জমিতে এবং আলু চাষ করলেন 10.75 শতাংশ জমিতে। এবার তাহলে ধান, মরিচ এবং আলু চাষ করলেন, যোগ করতে হবে তাহলে এটা। তাহলে এখানে যোগ দিলে যেটা হচ্ছে 5 5 আর 2 7 7, 14, 4 হাতে 1 1 1 হলো, আর 4 2 7, 4 2 6 1 7, তাহলে 71.45 শতাংশ জমিতে। তাহলে এটা সে আলু চাষ করলো, তার মোট চাষ করলো, আর তার জমি ছিল মোট হচ্ছে 100%, আর এই 3টা জিনিস চাষ করেছে এত অংশ জমিতে। তাহলে এখান থেকে আমরা কি করব? যে পারুল বেগমের মোট জমি আছে 100%, ধান, মরিচ এবং আলু চাষ করলেন কত অংশ? 71.45 শতাংশ জমিতে। তাহলে এখান থেকে দেখো তাহলে বেগুন চাষ করলেন, আমরা যদি মোট জমি থেকে যে 3টা জিনিসের চাষ অংশ বাদ দিই, তাহলে আমরা কী করব? যে বেগুন চাষ অংশটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো যদি বাদ দিই, তাহলে 5 আর কত হলে 5 5 আর কত হলে 10, 5 আর 5 হলে 10, হাতে 1 5 থাকছে এখানে, তাহলে হাতে 1 5, 5 আর আবার 5 হলে 10, হাতে 1 2, 2 আর 8 হলে 10, হাতে 1 8 8 আর 2 হলে 10, এখানে 1 থাকছে, 0 বসে না। তো এখানে তাহলে সে বেগুন চাষ করেছে মোট 18.55 শতাংশ জমিতে। 19 নঙ্গে বলছে দেখো যে 1 ইঞ্চি সমান যদি 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? তাহলে আমরা প্রথমে 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার লিখবো, পরে অতএব এত ইঞ্চি সমান এত সেন্টিমিটার গুণ করে দিলে হয়ে যাবে এটা। তাহলে দেখো এখানে আমরা লিখলাম 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, অতএব 8.5 ইঞ্চি সমান 1-এর পরে কোনো কিছু সেটা কী হয়? গুণ হয়। তাহলে এটা আমরা গুণ করে দেখি। তাহলে এখানে লিখতে হবে কত? 2.54 এবং নিচে আসবে 8.5, 4 5 20, 20 0 হাতে 2, 5 5 25 হাতে 2, 27 7 হাতে 2, 5 2 10 আর 2 12। এবার আসি একটা 0 বসলো,
4 32-এর 2 হাতে 3, 5 40 আর 3 43-এর 3 হাতে 4 আর 2 16 4 20। তাহলে এটা যোগ করলে হচ্ছে 0 7 আর 2 9, 3 আর 2 5, 1 করতে 1 আর 2 1, এখানে 2 করতে 2। এবার দেখো এখানে দশমিক আছে কয়টা অঙ্কের আগে? 1 2 3, মোট 3টা অঙ্কের আগে দশমিক আছে, তাহলে 1 2 3, তাহলে হচ্ছে 21.590। এখানে কি হচ্ছে? 21.590 সেন্টিমিটার। অথবা তোমরা কি করতে পারো, সরাসরি ক্যালকুলেটর এটা গুণ করে নেবে। তো তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করার পরে আমরা এখানে কি লিখব? উত্তর 21.59 সেন্টিমিটার বা সেমি। এবার আসি 20 নম্বরে। তো 20 নম্বরে বলতে দেখো একটি গাড়ি ঘন্টায় 45.6 কিলোমিটার যায়, তাহলে 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত সময় লাগবে? তো দেখো এখানে তাহলে 1 ঘন্টা যায় কত কিলোমিটার? তাহলে দেখো এখানে লিখলাম যে 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অতএব 1 কিলোমিটার যাবে। তাহলে দেখো 45.6 কিলোমিটার যে সময় যাবে 1 আসলে কী হবে? ভাগ হবে। তাহলে এখানে 1 ছিল, 1 বসলো, আর ভাগ হলে এটা নিচে যাবে, তাহলে 45.6 নিচে গেল, বা বাইতে বসলো, এটা বাই বলে 1/45.6। এরপর আছে 319.2 কিলোমিটার যেতে তার কত ঘন্টা সময় লাগবে? তাহলে অতএব 319.2 অর্থাৎ 1-এর পরে কোনো কিছু আসলে সেটা কি হয়? গুণ হয়, তাহলে গুণ হলে উপরে বসে। তাহলে এখানে অতএব 319.2 কিলোমিটার যায় 1 গুণ 319.2 বাই 45.6। তাহলে এই দুটো গুণ করলে 319.2 পাওয়া যাবে, আর 319.2-কে 45.6 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে? 7.0619। এটা অতি নগণ্য, এই জন্য কী করা হয়? সমান 7 ঘন্টা লেখা হয়। তাহলে গাড়িটির এই যে 319.2 কিলোমিটার যেতে 7 ঘন্টা সময় লাগবে। এরপরে 21 নং প্রশ্ন দেখো, বলছে যে একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলেন সমানভাবে, তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? তাহলে দেখো এখানে 1 ডজন কমলা, অর্থাৎ 1 ডজন মানে 12টি, তাহলে 12টি কমলার দাম হচ্ছে 60.60 টাকা। তাহলে তিনি মোট 722.15 টাকার কমলা কিনেছেন। তাহলে দেখো এখান থেকে আমরা মোট কয়টি কমলা কিনেছি সেটা আগে বের করি। তো দেখো আমরা জানি 1 ডজন সমান কয়টি? 12টি। তাহলে 60.60 টাকায় যে কমলা কিনেছেন, কয়টা কমলা হচ্ছে? 12টি। তাহলে 60.60 টাকায় কমলা কিনে 12টি, অতএব 1 টাকায় কমলা কিনে কয়টি? 12 ভাগ 60.60। কেন ভাগ হলো? কারণ কোনো কিছুর পরে যদি 1 আসে তাহলে সেটা কী হয়? ভাগ হয়। তাহলে 12 উপরে ছিল, সবসময় 12টাই উপরে যাবে, বা এখানে যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় উপরে বসবে, আর তার সাথে এটা গুণ বা ভাগ হবে। তাহলে এখানে দেখো 60.60 আছে, তাহলে 60.60 ভাগ হলো। এরপর আছে যে 722.15 টাকা বা 15 টাকা, 722.15 টাকায় কমলা কেনে, তাহলে এটা কি হবে? 1-এর পরে আসলে গুণ হবে, আর গুণ হলে উপরে বসবে। তাহলে এখানে 12 গুণ, এই যে 12 উপরে ছিল তার সাথে 12 গুণ 722.15, আর নিচে 60.60 ছিল, 60.60। এটা যদি আমরা গুণ ভাগ করি তাহলে দেখো হচ্ছে মোট 143টি। তোমরা সরাসরি ক্যালকুলেটর ধরে 12 গুণ এত দিবে, দিয়ে 60.60 দেওয়া ভাগ দেবে, তাহলে কত আসলো? এখানে 143টি। তো মোট কমলা হলো 143টি, আর মোট ছাত্রছাত্রী বা শিক্ষার্থী আছে 13 জন। তাহলে 13 জনের মধ্যে 143টি কমলা সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো এখানে 143টি কমলা 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কি? 113কে 13 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে 143কে, তাহলে 143 ভাগ 13টি। তাহলে এখানে যদি 143কে 13 দ্বারা ভাগ দিই তাহলে আসে 11টি। তাহলে উত্তর প্রত্যেকে কমলা হবে 11টি করে। এবার আসি 22 নংয়ে। তো 22 নংয়ের অঙ্কে দেখা বলছে যে একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো এই 0.15 অংশ কাদায় আছে আর 0.65 অংশ পানিতে আছে। তো এই দুইটা অংশ বাদে আর যে অংশটুকু আছে সেই অংশটুকু কোথায় আছে? পানির উপরে, অবশিষ্ট অংশ পানির উপরে আছে। তাহলে পানির উপরে যে অংশটুকু আছে তার দৈর্ঘ্য এত। তাহলে এই দুইটা যোগ করে যদি মোট বাঁশ থেকে আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা এই যে 4 মিটার কতটুক অংশের দৈর্ঘ্য সেটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা যদি
এই দুইটা যোগ করি, যোগ করে মোট এক অংশ থেকে বিয়োগ করে দেব। তাহলে আমরা এই যে পানের উপরের কতটুকু অংশ আছে সেটা পেয়ে যাব। তারপর আমরা সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য নির্ণয় করব। তো দেখো এখানে তাহলে ধরি সম্পূর্ণ বাঁশ সমান কত অংশ? এক অংশ। তাহলে ধরি সম্পূর্ণ বাঁশ সমান এক অংশ। বাঁশটির কাদায় ও পানিতে আছে মোট এই এতটুকু অংশ কাদায় আছে, এতটুকু অংশ পানিতে আছে। তাহলে দুটি অংশ আমরা যোগ করে দিলাম। তাহলে 5 আর 5 10 শূন্য, হাতে 1, 7 আর 1 8, 0.80 অংশ কোথায় আছে? কাদায় এবং পানিতে আছে। তাহলে দেখো সম্পূর্ণ অংশ সমান যদি এক অংশ হয়, তাহলে বাঁশটির পানির উপরে থাকবে কত অংশ? এই একের থেকে আমরা এইটুকু বাদ দেবো। তাহলে 1.00 বিয়োগ 0.80 অংশ, এই যে। তাহলে এখান থেকে তো বিয়োগ করি, তাহলে 0 0 0, 8 আর 2 হলে 10, হাতে 1 1 মিলে গেলে 0 বসে না। তো দেখো তাহলে আমাদের বলা ছিল যে পানির উপরের অংশের দৈর্ঘ্য কত? 4 মিটার। তাহলে এই অংশটুকুই কোথায় আছে? পানির উপরে আছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 0.20 অংশ বাঁশের দৈর্ঘ্য 4 মিটার, অতএব এক বা সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য। তাহলে কোনো কিছুর পরে এক আসলে কি হয়? সেটা ভাগ হয়। তাহলে 4 ভাগ এটা বসতে পারে 0.20। তাহলে 4 ভাগ 0.20, অথবা আমরা এখানে এভাবে লিখতে পারি যে 4/0.20। এটাও ভাগ, এটাও ভাগ। তাহলে এটা গুণ হবে কি কী করলে আমরা সরাসরি এখানে ভাগ করে দিতে পারি ক্যালকুলেটর দ্বারা। 4 ভাগ 0.20 দিলে কত আসবে? 20 আসবে ক্যালকুলেটরে। অথবা আমরা এখান থেকে আমাদের সেই দশমিকের গুণের নিয়মের মতো গুণ করতে ভাগ করতে পারি। দেখো এখানে তাহলে আমরা কি করব? সরাসরি 4কে 0.20 দ্বারা ক্যালকুলেটরে ভাগ দিলে আমাদের 20 বের হয়ে যাবে। তোমাদের এটা করার দরকার নেই। অথবা তোমরা কী করতে পারো? 4, এখানে দুটো সংখ্যার আগে দশমিক আছে, তাই একে 100 দ্বারা গুণ, এই একেও 100 দ্বারা গুণ। তাহলে এখানে গুণ করলে 400 হচ্ছে ভাগ, আর একে গুণ করলে 20 হচ্ছে। 400কে 20 দ্বারা ভাগ করলে হয় 20 মিটার। তো তোমরা 4কে সরাসরি ক্যালকুলেটরে 0.20 দ্বারা ভাগ করে দেবে। তাহলে কত হলো? 20 মিটার। তাহলে এখানে সম্পূর্ণ বাঁশ সমান কত হচ্ছে? 20 মিটার। এবার 23 নম্বর প্রশ্নে বলছো, দেখো যে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ বা 25 অংশ কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। তাহলে আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? তাহলে এখানে আমাদের মোট সম্পত্তির মূল্য বের করতে হবে। তো আমরা দেখো ধরি মোট সম্পত্তি সমান এক অংশ। এখন সেই এক অংশ সম্পত্তি থেকে কত অংশ দিয়েছে? এই যে 0.125 অংশ স্ত্রীকে দান করেছে। তাহলে দেখো স্ত্রীকে 0.125 অংশ দানের পর সম্পত্তি বাকি রইল। তাহলে দেখো কি হয়েছে এখানে? তার সম্পত্তির এত অংশ স্ত্রীকে দান করেছে। মোট সম্পত্তি আমরা ধরেছি এক অংশ, তাহলে এই এক অংশ থেকে তার স্ত্রীকে দান করেছে 0.125 অংশ। তাহলে এখানে স্ত্রীকে দানের পর তার যে অবশিষ্ট সম্পত্তি বা বাকি রইল কতটুকু? দেখো এক অংশ থেকে আমরা স্ত্রীকে দেওয়া অংশটুকু বাদ দিলাম। তাহলে স্ত্রীকে দেওয়ার পর এইটুকু অংশ বাকি থাকলো। এখন বলছো দেখো যে বাকি সম্পত্তির, অর্থাৎ যে স্ত্রীকে দেওয়ার পর যে 0.875 অংশ বাকি রয়ে গেছে, এই সম্পত্তির কত অংশ? 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তাহলে এখান থেকে এই যে 0.875 অংশ সম্পত্তির এত অংশ, এটা তাহলে আমরা কিন্তু এখান থেকে বাদ দিলে আমাদের ভুল হয়ে যাবে। তাহলে এইটা যদি আবার এক অংশ ধরা হয় তাহলে সেখান থেকে ঠিক আছে, কিন্তু এখানে থেকে আমাদের কিন্তু এক অংশ নেই। তাহলে যখন তিনি বাকি সম্পত্তির এত অংশ পুত্রকে এত অংশ কন্যাকে দিয়েছেন, তখন এটাই কি তার মোট সম্পত্তি। তাহলে পুত্রকে দিয়েছেন 0.50 অংশ আর কন্যাকে দিয়েছেন 0.25 অংশ। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে পুত্রকে দিলেন এত এর, অর্থাৎ 0.50 বা 50 অংশ এর, 0.875 অংশ এর কত অংশ? 0.50 অংশ। আর এর মানে কি জানি আমরা? গুণ। তাহলে দেখো এখান থেকে আমরা যদি 0.875 গুণ 0.50 দিই তাহলে কত আসবে? 0.4375 অংশ। তাহলে এখানে অংশের বলা আছে যে স্ত্রীকে দেওয়ার পরও, এই জন্য পুত্রকে দিলেন এত এর এত অংশ এবং কন্যাকে দিলেন 0.875 অংশ এর 0.25 বা 25 অংশ। সমান কি হলো? দুইটা গুণ হলো। তাহলে এখন কত হচ্ছে? 0.21
875 অংশ। তাহলে তার নিকট অবশিষ্ট ছিল 0.875 অংশ। তারপর পুত্রকে দিলেন এত অংশ, স্ত্রীকে দিলেন এত অংশ। তাহলে এই দুটো যোগ করে আমরা যদি এখান থেকে বাদ দিই, তাহলে তার নিকট কত অংশ রইলো সেটা বের হয়ে যাবে। আর সেটার মূল্য কত টাকা? এই যে 3,15,000 টাকা। তাহলে এখান থেকে আমরা সম্পূর্ণ সম্পত্তির মূল্য বের করতে পারবো। তাহলে এবার কী করব, যে স্ত্রীকে দেওয়ার পর যেটুকু ছিল সেখান থেকে পুত্র এবং কন্যার যে অংশটুকু সেটুকু বাদ দেব। তাহলে দেখো এখানে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাকে দিলেন মোট। তাহলে কন্যাকে দিয়েছে, স্ত্রীকে দিয়েছে কত? 0.125 অংশ, লিখলাম 0.125 অংশ, যোগ পুত্রকে দিয়েছে 0.4375 0.4375 এবং কন্যাকে দিয়েছে 0.21875 অংশ। তাহলে তিনটা অংশ আমরা যেগুলো দান করেছেন তিনি বা দিয়েছেন সেই তিনটা অংশ যোগ করে কত পেয়েছি? 0.7812 অংশ। এবং তার মোট সম্পত্তি আমরা ধরেছিলাম 1 অংশ। তাহলে অবশিষ্ট সম্পত্তি আছে কি? 1-এর থেকে আমরা এটা বাদ দেব। তাহলে দেখো, অতএব সম্পত্তি অবশিষ্ট রইল 1.00 বিয়োগ 0. যে অংশটা দান করেছিল বা দিয়েছিল সেটা। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 0.2185 অংশ। তাহলে প্রশ্ন মতে এই যে বাকি অংশটুকু আছে, এই বাকি সম্পত্তির মূল্য কত? 3,15,000 টাকা। তাহলে দেখো আমি লিখলাম প্রশ্ন মতে এই যে 0.21875 অংশ সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। অতএব একবার সম্পূর্ণ সম্পত্তির মূল্য, কোনো কিছুর উপর একাশ লিখে ভাগ হয়, তাহলে এটা ভাগ এটা বসবে। তাহলে 3,15,000 ভাগ 0.21875 বসলো এখানে। তাহলে এইটাকে ভাগ করলে এটা হচ্ছে 14,40,000 টাকা। তাহলে তার মোট সম্পত্তির মূল্য হচ্ছে এখানে 14,40,000 টাকা। তো এবার 24 নম্বর বলছে, দেখো এক কৃষক তার 250 জমির এত অংশ জমিতে ধান। তাহলে দেখো এখানে জমি আছে মোট 250 সেই 250 জমি সমান 1 অংশ হবে। তার 3/8 অংশ জমিতে কি করেছে? তিনি ধান চাষ করেছেন এবং 5/12 অংশ জমিতে সবজি চাষ করেছেন। তাহলে এখন বলছে এবং বাকি জমি পতিত রাখলেন। তাহলে যে বাকি জমি পতিত রেখেছেন সেই পতিত জমির পরিমাণ আমাদের বের করতে হবে ক নম্বরে। তো দেখো, কৃষক ধান ও সবজি চাষ করলেন মোট কত অংশ জমিতে? 3/8 যোগ 5/12 অংশ জমিতে। তাহলে এখানে দুটোর লসাগু হচ্ছে 24, আর 8 দিয়ে 24কে ভাগ দিলে 3 হয়, সেই 3 3কে 9 যোগ 12 দিয়ে 24কে ভাগ দিলে 2 হয়, তাহলে 5 2 10। তাহলে এখানে দেখো এইটাকে সমহার করলে কিন্তু 9/24 হবে, আর এটাকে সমহার করলে 10/24 হবে। তাহলে কিন্তু এই 5/12 অংশ এটা কিন্তু বড়, যেটা সবজি চাষ করেছেন। তাহলে তিনি সবজি বেশি জমিতে চাষ করেছেন। তাহলে এই দুটো যোগ করলে কত হলো? 19/24 অংশ জমিতে। তাহলে দেখো, তাহলে আমরা ধরি সম্পূর্ণ জমি সমান কি? 1 অংশ। তাহলে সম্পূর্ণ জমির সমান যদি 1 অংশ হয়, তাহলে পতিত জমির পরিমাণ কত হবে? এই যে 1 অংশ থেকে এইটুকু বাদ দেবো আমরা, ধান আর সবজি চাষটুকু বাদ দেবো। তো দেখো 1 থেকে যদি আমরা 19/24 বাদ দিই, তাহলে এখানে 24 লসাগু, এখানে 24 বসে যায়, বিয়োগ 19 বসে। তাহলে এখান থেকে 5/24 অংশ বেরোচ্ছে। তাহলে এই যে 5/24 অংশ জমি, এই অংশটুকু জমি সমান আমাদের কত শতাংশ সেটা বের করতে হবে। তো 1 অংশ জমি সমান কত? 250 যেহেতু আমরা জমি দুর্নীতি মোট 1 অংশ এবং এখানে দেওয়া আছে মোট জমির পরিমাণ 250। তাহলে 1 অংশ বা সম্পূর্ণ জমি সমান কি? 250, অর্থাৎ 5/24 অংশ সমান। তাহলে 1-এর পরে যদি কোনো কিছু আসে সেটা গুণ হয়, তাহলে এখানে 250 গুণ 5/24 হলো। দেখো এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, 12 2 24, আর এখানে 2 দিয়ে ভাগ দিলে 125 2 50, 250। তাহলে এই দুটো গুণ করে তো কত হচ্ছে? 625/12, তাহলে সমান 52.1/12 তাহলে এইটা হচ্ছে যে তিনি পতিত জমি রেখেছেন বা জমিটা ফেলে রেখেছেন, 52.1/12 অংশ জমিটাও ফেলে রেখেছেন। ক নম্বরে বলছে, দেখো যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2,400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রি করলেন? তাহলে দেখো এখানে বলছে তিনি এখানে সবজির বিক্রয় মূল্য 2,400 টাকা বেশি। তাহলে দেখো যেহেতু 3/8 লেস দেন 5/12, অর্থাৎ 3/8 কি 5/12 থেকে ছোট। কারণ দেখো এখানে যে আমরা লসাগু করলে কত পেয়েছিলাম? 24 পেয়েছিলাম। তো 24 করলে এখানে 3/8 সবচেয়ে 3/8 5/12 থেকে ছোট হয়। দেখো এখানে যদি আমরা একে 3 দ্বারা গুণ করি, তাহলে 3 3কে 9/24
আর একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 5 দুগুণ 10 বাই 12 দুগুণ 24। তাহলে এখান থেকে কিন্তু এই দুটো সমান হলে উপরে যেটা বড় হয় সেটা বড় হয়, তাহলে এখানে 10 বাই 24 বড় হয়েছে, তাহলে এটা বড়। তাহলে দেখো এখান থেকে, সুতরাং তিনি ধানের চেয়ে সবজি বেশি চাষ করেছেন। এটা সবজি, এটা কি ধান, তাহলে সবজি তিনি বেশি চাষ করেছেন, সুতরাং তিনি ধানের চেয়ে সবজি বেশি চাষ করেছেন। তাহলে দেখো এবার আমরা কতটুকু জমিতে তিনি সবজি বেশি চাষ করেছেন। অতএব ধানের চেয়ে সবজি বেশি চাষ করলেন কতটুকু, এই 5/12 থেকে আমরা 3/8 বাদ দেবো, 5/12 বিয়োগ 3/8। তাহলে এখানে দেখো দুটো লসাগু হচ্ছে 24, 12 দুগুণ 24, 5 দুগুণ 10 বিয়োগ 3 8 24, 3 3 9। তাহলে এখান থেকে হচ্ছে 1/24 অংশ জমিতে। তো দেখো এখানে আমাদের বলা ছিল যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম। তাহলে তিনি যে এই যে 1/24 অংশ জমিতে সবজি বেশি চাষ করেছেন, ধানের চেয়ে সবজি বেশি চাষ করেছেন। তাহলে আমরা বলতে পারি যে এই 1/24 অংশ জমিতে যে সবজি হয়েছে তার উৎপাদিত মূল্য, সেই উৎপাদিত সবজির বিক্রয় মূল্য কত, 2400 টাকা। কারণ এখানে আমাদের বলা আছে যে ধানের চেয়ে সবজির বিক্রয় মূল্য 2400 টাকা বেশি। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1/24 অংশ জমিতে উৎপাদিত, এই যে বলছে প্রশ্ন মতে কি সবজির বিক্রয় মূল্য ধানের চেয়ে কত কম, 2400 টাকা বেশি। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1/24 অংশ জমিতে উৎপাদিত সবজির বিক্রয় মূল্য 2400 টাকা। অতএব 1 অংশ জমিতে উৎপাদিত সবজির মূল্য 2400। তো এখানে দেখো আবার একটু বলি, 1/24 অংশ জমিতে আমরা কি করেছি, যে কৃষক সবজি বেশি চাষ করেছেন, আবার তিনি সবজির মূল্য বেশি পেয়েছেন কত, 2400 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এই যেটুক জমিতে বেশি চাষ করেছেন সবজি, সেই জমির যে সবজি হয়েছে সেই জমিতে সেই সবজির বিক্রয় মূল্য 2400 টাকা আমরা বলতে পারি এখান থেকে। তাহলে দেখো 1/24 অংশ জমিতে উৎপাদিত সবজির মূল্য 2400 টাকা। অতএব 1 অংশ জমিতে উৎপাদিত সবজির মূল্য, তাহলে দেখো 1 অংশ হয়েছে, তাহলে এখান থেকে ভাগ হবে, তাহলে 2400 ভাগ 1/24 বসলো। এরপরে 5/12 অংশ জমিতে উৎপাদিত সবজির বিক্রয় মূল্য বা মূল্য, তাহলে 1-এর পরে আসলে সেটা গুণ হয়, তাহলে এখানে গুণ হলো। এবার 2400 ভাগ ছিল গুণ দিলাম, উল্টে দিলাম, গুণ 5/12। তাই এখান থেকে এটা কাটলে 12 1 12, 12 দুগুণ 24, 5 2 আর 2400 গুণ করলে হচ্ছে 24,000 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব তিনি মোট 24,000 টাকার সবজি বিক্রি করেছিলেন। এবার গ নঙে বলছে দেখো যে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। তো দেখো এখানে আমরা খ নং হতে পাই মোট সবজি বিক্রি করেছিলেন কত টাকার, 24,000 টাকা। এবার আমাদের বলা ছিল যে সবজির চেয়ে ধানের বিক্রয় মূল্য 24,000 টাকা কম, তাহলে তিনি সবজি বিক্রি করেছিলেন কত টাকার, 2400 টাকা বেশি, তাহলে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হবে। তাহলে অতএব ধানের বিক্রয় মূল্য সমান কী হবে, 24,000 থেকে এটা বাদ দেবো, তাহলে 21,600 টাকা। তাহলে দেখো প্রশ্ন মতে যে 3/8 অংশ জমি ছিল, যে 3/8 অংশ জমিতে যে ধান হয়েছিল সেটার মূল্য ছিল 21,600 টাকা। তাহলে 3/8 অংশ জমিতে উৎপাদিত ধানের মূল্য যদি 21,600 টাকা হয়, তাহলে একবার সম্পূর্ণ অংশ জমিতে উৎপাদিত ধানের মূল্য কত হবে, 3/8-এর পরে 1 আসছে, তাহলে এখানে ভাগ হবে, তাহলে 21,600 ভাগ 3/8। তাহলে এখানে 21,600 থাকলো, গুণ আমরা এটা উল্টে দেবো, তাহলে 8/3 হলো। তাহলে এখান থেকে যদি আমরা কাটি 3 1 3 আর একে 3 দিয়ে ভাগ দিলে 7,200 হবে। তো এই দুটো গুণ করলে হচ্ছে কত, 57,600 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব তিনি সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি 57,600 টাকার ধান পাবেন। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।